দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে, রাজনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা। এনবিআর কর্মবিরতি প্রত্যাহার, সচিবালয় বিক্ষোভ, নগর ভবনে তালা। জনগণের সরকার প্রতিষ্ঠায় গড়িমসিতে স্বৈরাচার উত্থান হতে পারে, তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ যুদ্ধাবস্থার মধ্যে আছে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলসহ সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় 2 ধাপে অংশ নেয়া 19 রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে অংশ নেয়া নেতারা অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীকে আস্থা নিয়ে দেশ পরিচালনা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। চলমান সংকট উত্তরণে রোববার দ্বিতীয় দিন মোট 2 ধাপে 19 রাজনৈতিক নেতা বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিদ্যমান বাস্তবতায় 24 জুলাই আগস্টে গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অধ্যাপক ইউনূসকে পরামর্শ দেন তারা। তবে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন পর্যন্ত তার পাশে থাকার প্রত্যয়ের কথাও জানান নেতারা। আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়ার ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই চান প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হবে আগামী নির্বাচন। তবে আগে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, উপদেষ্টা পরিষদ নির্বাচন পুনর্গঠন ইত্যাদি বিষয়ে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাই একসাথে কাজ করার কথা জানান। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানোরও পরামর্শ দেন কেউ কেউ। অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, এমনকি সশস্ত্র বাহিনী সবাইকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, বিচার এবং সংস্কার সম্পন্ন করে এ ব্যাপারে আপনারা নেতৃত্ব প্রদান করবেন, সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে। উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূসের প্রতি সব দলের প্রতিনিধিদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি। মানে যারা এই কনস্পাইরেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। একই সঙ্গে তিনি জানান, 2 দিনে অংশ নেয়া সব রাজনৈতিক দলগুলোকে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে কোনো পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন হবে 30 জুনের মধ্যেই। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তারা। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বিবৃতি দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে। এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে। এনবিআর শক্তিশালী করা এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করতে আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত 12 মে এনবিআর বিলুপ্তি করে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তের পর থেকে আন্দোলন করে আসছিলেন এনবিআর কর্মকর্তারা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে কালো আইন আখ্যায়িত করে তা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। একই সঙ্গে সচিবালয়ের সব কাজ বন্ধ করে দেওয়ারও হুমকিও দিয়েছেন তারা। তাদের দাবি, পর্যালোচনায় একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে রোববার 10 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রিপোর্ট রোকনউদ্দিনের। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। তারপরই সচিবালয়ে কর্মরত অনেক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত অধ্যাদেশে বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি, চাকুরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে, যা অবৈধ। রোববার দ্বিতীয় দিনের মতো এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন আরও কঠোর কর্মসূচি দেবার। কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস। আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। সচিবালয় অবস্থা একদম নিস্তব্ধ, ইনঅ্যাক্টিভ। এটা কারণটা কি? কারণ হলো অদক্ষ প্রশাসন। চুক্তিভিত্তিক আমলা যারা আছে তারা মেরুদণ্ডহীন, তাদের কারণে এই স্বৈরাচারী সচিবরা এখনও আছে। তারা ওদের সাথে আঘাত করছে, সমঝোতা করছে। এই চুক্তিভিত্তিক সচিবদেরকে সরাইতে হবে। এই কর্মসূচি এমন কঠিন থেকে কঠোরতর হবে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রয়োজনে আমরা সচিবালয়ে আমরা পেন ড্রাইভ করব। আমরা সচিবালয়ে বিদ্যুৎ, লিফট, কারেন্ট সব বন্ধ করে দিতে বাধ্য হব। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য 2018 সালে যে সংশোধনী আনা হয়েছিল তা বাতিলই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকুরি আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। শাস্তি হিসেবে থাকছে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদোন্নতি বা বেতন কমিয়ে দেয়া। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন করেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন আন্দোলনকারীরা। দ্রুতই শপথের আয়োজনের দাবি তাদের। এদিকে 10 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে স্থবির হয়ে পড়েছে নগর ভবন। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা নগরবাসী। অনেকটাই সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে দ্রুত এর সমাধান চান নগরবাসী। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় অজুহাত ও গড়িমসির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, বাজেটের আগে এনবিআরের উপর সংস্কার চাপিয়ে দেওয়া অর্থনীতির জন্য ভালো নয়। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে বিদেশি বিনিয়োগে স্থবিরতা এসেছে। রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহি নয়, তাই দরকার দ্রুত নির্বাচন। বাজেটের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দেয়া অর্থনীতির জন্য ভালো নয় বলেও মন্তব্য তার।
বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন আয়োজনে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে বিএনপি সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিসেম্বর থেকে আগামী বছরের জন্য এর ভিতরে আপনি নির্বাচন দেবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই নো। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুরে স্কুল শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে অভিযুক্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পলাতক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে। এর মাধ্যমে দেশ সহস্রাধিক মানুষ হত্যার ঘটনায় প্রথম বিচারের মুখোমুখি স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ সদস্যরা। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব অঞ্চল চীনের নিরাপত্তা ও প্রভাব বলয়ে হুমকি হয়ে উঠছে সেখানে চাপ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ ও সমালোচনার মধ্যে দিয়ে নিজেদের বিকল্প বৈশ্বিক নেতা হিসেবে উপস্থাপন করতে চায় চীন। বিষ পান করে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আহত 4 জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তারেক রহমান। রোববার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিষ পানে চিকিৎসাধীন জুলাই আহত 4 জনকে দেখতে গিয়ে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জুলাই অভ্যুত্থানে আহত অনেকে সুচিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের বিষয়ে সরকারকে আরও বেশি ভাবা উচিত। এর আগে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো 4 জন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বিষপান করেন। বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত। তাদের সবাইকে বলা হয়েছে তোমাদের এই ধরনের কাজের যেন পুনরাবৃত্তি না হয়, তোমাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। প্রায় 20-22 হাজার ছেলে আহত হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে। এটার মূল দায়িত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের। সরকার এই বিষয়ে তাদের গুরু দায়িত্ব পালন করা উচিত। জুলাই ঐক্যের সমাবেশে বক্তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে জুলাইয়ের ঘোষণাপত্র প্রদানের দাবি জানিয়েছেন। সেই সাথে ভারতের দোসরদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। অভিযোগ করেন, 10 মাসেও সরকার শহীদদের তালিকা দিতে পারেনি, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ঐক্য বিনষ্টের প্রতিবাদে জুলাই ঐক্যের এ সমাবেশ, যেখানে অংশগ্রহণ করে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই,
আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে ভারতীয় প্রক্সি মুক্ত করুন। এখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেকের মাস্টারমাইন্ড রয়েছে, তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিভাজন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা ১/১১ হতে দেয়া হবে না। এ সময় জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগও তোলেন অনেকে। আমরা দেখতে চাই বিগত 10 মাসে আপনি কি করেছেন। আইন উপদেষ্টা আপনাকে বলতে চাই গণহত্যার বিচারের প্রশ্নে আপনি কি করেছেন আমরা জানতে চাই। সরকারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের সম্পূর্ণ করতে হবে। এখনো শহীদ পরিবার এবং আহতদের সুচিকিৎসা কিন্তু হয়নি। খুনি হাসিনা এবং তার দূষণরা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আন্দোলনের বাকি আমরা যত ভাইদেরকে হারিয়েছে, যত ভাইরা পঙ্গু হয়েছে, এই সমস্ত আন্দোলনের বাকি যারা শহীদ হয়েছেন তাদের কথা আমাদের স্মরণে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রয়েছে জানিয়ে দেশ নিয়ে সরকারকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার কথাও জানান বক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে একজনকে আটক করেছে বিএনপি নেতাকর্মীরা। রোববার বিকেলে রাজধানীর পল্টন মোড় থেকে জয় বাংলা স্লোগান দিয়ে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হলে মিছিলটিকে ধাওয়া দেয় বিএনপি নেতাকর্মীরা। পরে একজনকে আটক করে গণধোলাই দেয় উৎসুক জনতা ও বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিএনএস টাওয়ারের দক্ষিণ পাশে স্কয়ার টাওয়ারের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল হোতা ও পরিকল্পনাকারী 2 জনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কিছু উপদেষ্টা, সাথে যুক্ত হয়েছে স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসব ষড়যন্ত্রের সাথে লিপ্ত উপদেষ্টাদের অপসারণের দাবি জানান ডাক্তার AZM জাহিদ। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেও স্বৈরাচারের পথে হাঁটবে না বিএনপি। সিডা মিলনায়তনে স্কুল অব লিডারশিপ আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম রাজধানীতে 60 থেকে 65 টাকা ও রাজধানীর বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ছোট গরুর চামড়া ঢাকায় 1350 ও ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব বলেন তারা। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই কোরবানির ঈদে চামড়া বিক্রি করতে হয় অনেকটা পানির দরে। 20 বছর আগেও চামড়ার যে দাম ছিল তার ধারে কাছেও মেলে না গেল কয়েক বছর ধরে। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এবার কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন সরকারের একাধিক উপদেষ্টা। আর রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরবানির ঈদে চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়। যদিও গেল বছরের তুলনায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম বেড়েছে 5 টাকা আর খাসি ও বকরির 2 টাকা। বর্গফুটের পাশাপাশি নির্দিষ্ট করা হয়েছে ছোট গরুর চামড়ার দামও। ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি 60 থেকে 65 টাকা, 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে বিনামূল্যে 30,000 টন লবণ দেবার পাশাপাশি
কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এদিকে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাও ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা জানান। একটা লোক গরিবের হক, চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয়, বিভিন্ন মাদ্রাসা এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কনকর ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা গরু কিনতে নগরের খামারগুলোতেও ছুটে যাচ্ছেন। পশু সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে এবার পশুর সংখ্যা বেশি থাকবে। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের 15 উপজেলা সহ সিটি কর্পোরেশন এলাকায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে কোরবানির পশু বেচাকেনা হবে 80টিরও বেশি হাটে। পশু সম্পদ দপ্তরের হিসেবে এসব হাটে ইতিমধ্যে মজুত রয়েছে প্রায় 8,70,000 গবাদি পশু। এসবের মধ্যে বড় হাটগুলো রয়েছে মহানগরে, যেখানে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কোরবানির পশু বিক্রি করতে আসেন। এ কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর কর্তৃপক্ষ। ট্রাফিক বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখানে অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে অনেকে ঘুরেফেরা করতে থাকে, কাজে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। চট্টগ্রামে গত 10 বছরে খামারের সংখ্যা অনেক বেড়েছে। নানা শ্রেণী পেশার মানুষ ও তরুণ উদ্যোক্তারা যুক্ত হয়েছেন খামারে গরু বিক্রির কাজে। সব জাতের গরুই আছে, শাহিওয়াল, দেশাল, ফ্রিজিয়ান। সর্বোচ্চ দামে আমরা বিক্রি করছি অ্যারাউন্ড 8 লাখ টাকা, আর সর্বনিম্ন 1,10,000 টাকার গরু আছে। কোরবানির জন্য এবছর বিদেশি পশু আমদানি হচ্ছে না, এমন খবরে বাজারে গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এনটিভি নিউজ ডেস্ক। স্পানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। অনেক আলোচিত পাকিস্তান সফরে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে এখন পাকিস্তানে বাংলাদেশ। যদিও এই সিরিজের আগে পেসার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে ধাক্কা খেয়েছে লিটনরা, তার জায়গায় শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। 2 ভাগে পাকিস্তান গেছে জাতীয় দল। রোববার দলের 4 ক্রিকেটার সহ 10 জন সদস্য পা রেখেছেন লাহোরে, বাকিরা পৌঁছাবেন সোমবার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে আত্মবিশ্বাসের তলানিতে আছেন ক্রিকেটাররা। লিটনরা চাইবেন পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ছন্দে ফিরতে। পাকিস্তানের বিপক্ষে 3টি টি-20 অনুষ্ঠিত হবে লাহোরে। সিরিজের প্রথম টি-20 28 মে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নারী ফুটবল। জর্ডান ইন্দোনেশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের দলেও ফেরা হলো না সাফজয় অধিনায়ক সাবিনা সানজিদা সহ সিনিয়র 5 ফুটবলারের। যদিও ডাক পেয়েছে 9 বিদ্রোহী ফুটবলার, আছে 3 নতুন মুখ। কোচের সঙ্গে রেশারেশিতেই নিজেদের ক্যারিয়ার শঙ্কার মুখে ফেলে দিয়েছেন সাবিনারা। মমিনুর রিপনের রিপোর্ট। মিয়ানমারে এশিয়া কাপ বাছাইয়ের আগে 31 মে ও 3 জুন জর্ডানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেজন্য 23 সদস্যের দল ঘোষণা করেন কোচ পিটার বাটলার। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 9 ফুটবলার দলে ফিরেছেন, কিন্তু ডাক পাননি সিনিয়র 5 ফুটবলার। এর মধ্যে রয়েছেন 2 বারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মাতসুসীমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার। কঠিন প্রতিযোগিতায় অভিজ্ঞরা কেন বাদ পড়লেন তা নিয়ে কোনো রকম ব্যাখ্যা দিয়েছেন কোচ। সাবিনার অনেক অর্জন রয়েছে, এরপরও বলবো তার সময় শেষের দিকে।
মাসুরা এখন সঠিক শেপে নেই, এই বাস্তবতা মানতে হবে। কৃষ্ণা প্রায় ১.৫ বছর খেলেনি। সানজিদা ও সুমাইয়া জাতীয় দলে নিয়মিত নয়। কি কারণে বাদ পড়লেন সাফজয়ী এই 5 ফুটবলার তা ফেডারেশনকে জানায়নি কোচ। বাফুফেও কারণ জানতে চায়নি পিটারের কাছে। আমি যেহেতু ইন্টারফেয়ার করি না, আমি করব না, এটাই স্বাভাবিক এবং এটাই ইন্টারন্যাশনাল রুলস, আমি তার বাইরে কাজ করব না। গত 30 জানুয়ারি বাফুফে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে সাবিনার নেতৃত্বে 18 জন গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানান। নানা জল ঘোলা হওয়ার পর সে বিষয়ের সমাধান হলেও জাতীয় দলে ফেরা হয়নি সাবিনা সানজিদাদের। যদিও অধিনায়কের দাবি তারুণ্য নির্ভর দলটিও ভালো প্রতিরোধ করার ক্ষমতা রাখে। সাবিনা আপু হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার, তো কোচের সিদ্ধান্ত, কোচ কিভাবে টিম সাজাবে। ঋতুপর্ণা চাকমা আপু আছে, শামসুনা জুনিয়র আপু আছে, তহুর আপু আছে, মিডফিল্ডে মনিকা আপু, মারি আপু, তারা আছে। আগের থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে, বিশেষ করে আরব আমিরাতের সাথে যে টিমটা আমরা খেলেছিলাম, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এএফসি উইমেন্স কাপ বাছাই সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এরই প্রস্তুতি নিতে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে, রাজনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা। এনবিআরে কর্মবিরতি প্রত্যাহার, সচিবালয় বিক্ষোভ, নগর ভবনে তালা। জনগণের সরকার প্রতিষ্ঠায় গড়িমসিতে স্বৈরাচার উত্থান হতে পারে, তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।